প্র্যাকটিস দরকার। এই না যে আমি একদিন 10 ঘন্টা পড়ে নিলাম আর পরের দিন কিছু পড়লামই না, সেটা হলো সবথেকে খারাপ জিনিস। আমি প্রথম দিন যদি 10 ঘন্টা পড়ি, আমাকে পরের দিন অন্তত 1 থেকে 2 ঘন্টাও কিন্তু পড়তে হবে, মানে রেগুলারিটি মেনটেন করে পড়াটা খুব দরকার। তো এইটা যদি কেউ করতে পারে যে আমি প্রত্যেকদিন 2 ঘন্টা ম্যাথামেটিক্স করলাম, 2 ঘন্টা রিজনিং করলাম, আর স্ট্যাটিক জিকে আমি 1-2 ঘন্টা যতক্ষণ আমার মন পারছে, যতক্ষণ আমার মাথা নিতে পারছে ততক্ষণ করলাম। তো এইভাবে যদি কেউ করতে পারে, আর সব থেকে যেটা স্ট্যাটিক জিকে আপনি যেটা বললেন, এখন এসএসসির যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, ওরা অনেক বেশি গভীর থেকে জিজ্ঞাসা করছে, অনেকটা ভেতরে ঢুকে ডিপ জিনিস জিজ্ঞাসা করছে। সে কারেন্ট অ্যাফেয়ার্সই হোক, সত্যি বলতে সঠিক যে একটা কোন দিকে আমার এগোনো উচিত সেটা আমাকে কেউ ঠিকঠাক করে বলতে পারেনি। সবাই বলতো তুই হয় এমএ কর, ইংলিশে হয় এমএ কর, এমএর পরে এটা কর সেইটা কর, মানে আর এমনি যে সমস্ত চাকরির পরীক্ষা হয় সেগুলোর জন্য প্রিপারেশান নেই, কিন্তু যে একদম ঠিকঠাক আমাদের যেটা করা উচিত সেরকম কিন্তু কেউ বলার আমাদের ছিল না। তো যারা এখন নতুন আসছে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবই আছে, আমি সবই করতাম, কিন্তু এই না যে ওটা আমার আসক্তি ছিল ওটার প্রতি, এখনও নেই। যেটুকু না করলে নয়, কোনো সময় হয়তো ভালো লাগছে না, আমি পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছি, তখন একটু খুলে দেখলাম, মানে এই না যে আমার এটা পড়ার টাইম, আমার পড়ার টাইমে করতে হবে। আর সব থেকে একটা জিনিস যেটা হেল্প করেছে আমাকে, সেটা হচ্ছে আমি প্রথম 1.5 বছর আমার ফোনেই পড়াশোনা করতাম। তো যেহেতু ফোনেই আমার সবসময় কাজ থাকতো, তো ওগুলো আমার কথা মনেই থাকতো না, আমি পড়বো কোথায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দেখবো কোথায়, আমার তো পড়াশোনাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল। আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার দেবগ্রামে, আর আমার সঙ্গে রয়েছে মিস্টার আকাশ মৈত্র। আমরা বিএম এডুকেশন চ্যানেলের মাধ্যমে আপনাকে অনেক ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ সো মাচ। ইনি এবছর এনটিপিসিতে সিলেক্টেড হয়েছেন। ওনার সম্পর্কে জানবো, পাশাপাশি উনি কোন পোস্টে সিলেক্টেড হয়েছে সব কিছু ওনার মুখ থেকে শুনে নেবো। তো আকাশবাবু, আপনি একটু প্রথমে বলুন আপনার নিজের সম্পর্কে। নমস্কার, সবার প্রথমে বিএম এডুকেশনকে থ্যাংক ইউ জানাই এরকম একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি আকাশ মৈত্র, আমি নদিয়া জেলা দেবগ্রামে থাকি। আমার স্কুলিং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই দেবগ্রাম এসএ বিদ্যাপীঠ থেকে 2013 এবং 2015 সালে আমি কমপ্লিট করেছি। তারপর গ্র্যাজুয়েশন দেবগ্রামে কালীগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে 2018 সালে কমপ্লিট করেছি। 2019 সালে এনটিপিসি আমার রেলওয়েতে ফার্স্ট অ্যাটেম্প ছিল, আর এই ফার্স্ট অ্যাটেম্পটেই একটা পোস্ট গ্র্যাব করতে সমর্থ হয়েছি। 2015 সালে উচ্চ মাধ্যমিক আর 2018 সালে গ্র্যাজুয়েশন। আচ্ছা, 2018 সাল থেকে আজকে 2023, এই প্রায় 5 বছর জার্নিটা কেমন ছিল আর কিভাবে শুরু করেছিলেন সেটা একটু শেয়ার করুন। 2018 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বিএডে ভর্তি হয়েছিলাম। তো বিএডের ফার্স্ট ইয়ার যাওয়ার পর আমি বুঝতে পারি যে এটার যে ভবিষ্যৎ সেটা অতটাও হয়তো উজ্জ্বল হবে না। তো আমি কম্পিটিটিভ লাইনে আসি। 2019 সালে একটা প্রথম কোচিং সেন্টারে ভর্তি হই বেথুয়াতে, কিন্তু তারপরে আমার সময় না হওয়ার জন্য সেখানে, এবং তারপরে পরবর্তীকালে করোনা চলে আসার জন্য আমি আর সেখানে যেতে পারিনি। তো তারপরে আমি এটা ঠিকঠাক করে চালানোর জন্য অনলাইনে আসি। তো অনলাইনে আমি সম্পূর্ণ ক্লাস করি, ইউটিউব থেকে আমি প্রচুর হেল্প পাই, এবং তারপরে আমি দেখতে পাই যে আনএকাডেমি থেকে আমি অনেকটা পড়াশোনা করতাম, এবং ইউটিউবে যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলো থেকে আমি নিজের মতো করে সম্পূর্ণ নোটস বানিয়ে এরকম করে প্রিপারেশন নিয়েছিলাম, এবং তারপরে আমি অনেকগুলো পরীক্ষায় দেখেছি যেখান থেকে আমি হেল্প পেয়েছি। সো এইভাবে আমি 2019 সালে এনটিপিসিটা ক্র্যাক করতে সমর্থ হয়েছি। আচ্ছা, 2018 সালে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, তো এখন অনেকে আছে যারা আর কি ধরুন এই ইয়ারে কমপ্লিট করলো বা নেক্সট ইয়ারে করবে বা আগের ইয়ারে করেছে, তো আপনিও এক সময় এরকম ছিলেন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোন দিকে যাব সেটা নিয়ে একটু মানে চিন্তা ভাবনা হয়। আপনি কি সাজেস্ট করবেন তাদের জন্য, আর পাশাপাশি আপনার আর কি প্ল্যানিংটা কি ছিল সেটা একটু শেয়ার করুন। খুব ভালো একটা কোয়েশ্চেন আপনি জিজ্ঞাসা করেছেন আমাকে। সত্যি কথা বলতে আমি যখন গ্র্যাজুয়েশন করি, তারপরে সত্যি বলতে সঠিক যে একটা কোন দিকে আমার এগোনো উচিত সেটা আমাকে কেউ ঠিকঠাক করে বলতে পারেনি। সবাই বলতো তুই হয় এমএ কর, ইংলিশে হয় এমএ কর, এমএর পরে এটা কর সেইটা কর, মানে আর এমনি যে সমস্ত চাকরির পরীক্ষা হয় সেগুলোর জন্য প্রিপারেশান নেই, কিন্তু যে একদম ঠিকঠাক আমাদের যেটা করা উচিত সেরকম কিন্তু কেউ বলার আমাদের ছিল না। তো যারা এখন নতুন আসছে তাদেরকে আমি এটাই বলবো যে নিজের ভবিষ্যৎটা ঠিকঠাক রাখার জন্য আমাদের বর্তমান দেশের যে অবস্থা, বিশেষ করে স্টেটে তো বলারই নয়, তো আমাদের অবশ্যই উচিত বিভিন্ন রকম পরীক্ষার জন্য একসাথে প্রিপেয়ার হওয়া, এমন একটা জিনিসকে টার্গেট করা যেখানে আমি ম্যাক্সিমাম পরীক্ষাতেই বসতে পারবো এবং সিলেবাসটা আমার কভার হবে। আমরা যদি উদাহরণস্বরূপ দেখি এসএসসির এক্সাম, সেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে কিন্তু 4টেই আসে। অন্যদিকে যদি আমরা রেলওয়ের এক্সাম দেখি বা আরও কিছু কিছু আছে যেগুলোতে দেখি হয়তো ইংলিশটা আসে না, কিন্তু বাকি 3টে কিন্তু সেম। তো আমি যদি আমার এই 4টে পয়েন্টকে একটু স্ট্রং করতে পারি, আমরা দেখতে পারি যে আমরা সব রকম পরীক্ষাতেই কিন্তু বসতে পারবো, আর আমাদের প্রিপারেশন যদি ভালো থাকে আমরা প্রত্যেকটা পরীক্ষাকেই কিন্তু ক্র্যাক করতে পারি। তো আমি এটাই বলবো যারা নতুন আসছে তারা অবশ্যই যেন নিজের ভবিষ্যৎ ঠিক রাখার জন্য এই 4টে সাবজেক্টটা অন্তত নিজের যে একটা
উইকনেস আছে সেটাকে একটুখানি কাটিয়ে তারা যতটা তাড়াতাড়ি শক্ত করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তারা সফলতার মুখ দেখতে পারবে। এবার আমরা শুনে নিলাম স্যারের কাছ থেকে যে তিনি কিভাবে আর কি শুরু করেছিলেন। আশা করছি নেক্সট যারা আপনারা এবছর বা পরের বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কিভাবে আর কি শুরুটা করা উচিত। আমি এবার একটু জিজ্ঞাসা করবো যে ধরুন অনেকেই আছে যারা আর কি গ্র্যাজুয়েশনের পর ম্যাথ ইংলিশ মানে সঠিকভাবে গাইডেন্স আর কি পায় না, মানে কিভাবে শুরু করবে। অনেকের আর কি এটা ভাবতে ভাবতে 1-2 বছর চলে যায়। আশা করছি আপনি এরকম আর কি বুঝতে পারেননি যে এরকম কিভাবে শুরু করব না করব। তো যারা আর কি নেক্সট শুরু করবে তাদের জন্য কি বলবেন আর কি, মানে কোন বইগুলো আর কি ফলো করা উচিত ম্যাথ আর ইংলিশ আর জিএস এর জন্য? এটা সম্পূর্ণ একান্তই নিজের ব্যাপার যে তার কোনটা ভালো লাগবে, অফলাইন ভালো লাগবে না অনলাইন ভালো লাগবে। আমি যেরকমটা বললাম আমি 1 বছর অফলাইন পড়েছিলাম, যদিও সেখানে তারপরে আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমি যখন অনলাইনে আসলাম আমি দেখলাম আমার অনেকটা ভালো লাগছে অনলাইনটা, মানে সেটাকে ঠিকঠাক করে নিতে পারছি, আমার যখন ইচ্ছা আমি ক্লাস করতে পারছি। আমি কখনো লাইভ ক্লাস করতাম না কারণ ওতে টাইম বেঁচে যায়, এই কারণে আমি রেকর্ডেড ক্লাসগুলো বেশি করে করতাম যাতে কিনা আমার একটু কম টাইমে কাজগুলো হয়ে যায়। তো তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে বই যদি কেউ ফলো করতে চাও, তো বইয়ের কথা বলতে গেলে আমি সেরকম বই ফলো করতাম না। আমি অনলাইনে যদি ম্যাথের কথা বলি, আমি ম্যাথে সাহিল খান্ডেলওয়াল বলে একটা ইউটিউবে ওয়াইফাই স্টাডিতে একজন স্যার আছেন, ওনার কাছ থেকে আমি পড়েছি। সমস্ত নোট আমি নিজের হাতে বানিয়েছি আমার যে চ্যাপ্টারগুলোতে আমার উইকনেস ছিল, এবং সেগুলো আমি ফলো করতাম। আমার স্পেশাল কোনো ম্যাথের আমি বই নেই, তবুও যারা বই পড়তে চাও আমি বলবো আর.এস. আগারওয়ালের বই খুবই ভালো অঙ্কের জন্য। ফাস্ট্যাগ ম্যাথমেটিক্স যেটা, সেই বইটাও যথেষ্ট ভালো। রিজনিংয়ের জন্য সত্যি বলতে আমি কখনো কোনো রিজনিংয়ের বই দেখিনি। রিজনিংয়ে আমি যেটা করতাম প্রত্যেকদিন প্র্যাকটিস করতাম, প্রত্যেকদিন ইউটিউব থেকে একটা ক্লাস হোক 2টো ক্লাস হোক, ওখানে 30টা করেও যদি কোশ্চেন হয় আমার 50-এর উপর কোশ্চেন প্রত্যেকদিন প্র্যাকটিস হয়ে যেত। তো আমি রিজনিংয়ের বেসিক করার পর আমি কখনো কিন্তু আর বই দেখিনি, আর আমার কোনো বই নেইও রিজনিংয়ের। তারপর যদি আমি জিকেতে আসি, জিকে আমার ছোটো থেকে ন্যাক ছিল, যেমনটা দেখলেন কুইজে আমার অনেকটা ন্যাক ছিল কুইজে। তো জিকে পড়তে আমার কখনো অসুবিধা হতো না, ইন্টারেস্টই লাগতো জিকে পড়তে। সেই কারণে আমি নিজের মতো একটা ঠিকঠাক রুটিন বানিয়ে সেই জিকেটাকে পড়তাম, কখনো বোরিং লাগেনি জিকেটা পড়তে। এবার জিকে হচ্ছে একদম সমুদ্রের মতো, আমি জানি না পরীক্ষাতে কী আসবে, তবুও যেরকম করে কোয়েশ্চেন ট্রেন্ড আছে, যেরকম আমি যদি রেলওয়ের কথা বলি, রেলওয়ের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলো আমি প্রথমে ভালো করে দেখে নিয়েছিলাম যে কোন টপিক থেকে বেশি করে কোয়েশ্চেন আসছে প্রত্যেকটা ইয়ার্সে, প্রিভিয়াস ইয়ার যেগুলো হয়, তো সেইগুলো আমি বেশি করে ফলো করতাম, কারণ সবটা আমাদের পড়তে হয় না, প্রচুর থাকে যেহেতু। তো সেইগুলোর উপরে আমি বেশি করে জোর দিতাম। যেমন একটা এক্সাম্পল বলি, ধরুন আমি যদি আর্টিকেলস আর অ্যামেন্ডমেন্টগুলোর কথা বলি, তো সেগুলো এই না যে আমি সবসময়তে পড়ে গেলাম। আমার কাছে সমস্ত আর্টিকেলস আর অ্যামেন্ডমেন্টের জেরক্স ছিল, একটা বই থেকে আমি জেরক্স করেছিলাম। তো কেবলমাত্র আমি ওটা পড়তাম যখনই পরীক্ষা দিতে যেতাম, তার 5 দিন আগে থেকে প্রত্যেকদিন আমি একবার করে দুটোই রিভিশন দিতাম। তো কী হতো, আমার 5 দিনে সম্পূর্ণ হয়ে যেত, আর ওইখান থেকে একটা করে কোয়েশ্চেন আসবেই। এটা নিজেকে ভেবে নিতে হবে যে অ্যামেন্ডমেন্ট বা সংবিধান যে আর্টিকেলগুলো আছে সেগুলো থেকে একটা কোয়েশ্চেন আমার আসবেই। তো আমার ওখানে 2 নাম্বার হয়েই যেত। আর প্রত্যেকটা পরীক্ষা এসছে, রেলের প্রত্যেকটা লেভেলের মেন সোক বা প্রিলিমসের যতগুলো শিফটে পরীক্ষা এসছে প্রত্যেকটায় কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট আর একটা আর্টিকেলের কোয়েশ্চেন এসছেই, কোনোটা তো 3-4টে করেও এসছে। তো এইভাবে আমি প্ল্যান করে পড়তাম। তারপর যেগুলো সহজে মনে থাকে না সেই জিনিসগুলোকে আমি ট্রিক্স বানিয়ে, আমি নিজে ট্রিক্স বানিয়ে বা কিছু ইউটিউব থেকে হেল্প নিয়ে ট্রিক্স বানিয়েও পড়তাম। এইভাবে আমি শুরু করেছিলাম ম্যাথ, রিজনিং আর ইংলিশটা। ইংলিশ বলছি জিকেটা। আর ইংলিশের কথা যদি বলি, যেহেতু আমার রেলওয়েটাই ফার্স্ট চয়েস ছিল, কারণ আমি এনটিপিসিটাতে সম্পূর্ণ ডেডিকেটেড ছিলাম যে এনটিপিসিটা আমাকে ক্র্যাক করতে হবেই যেন তেন প্রকারে। সো আমি ইংলিশ থেকে কিছুটা দূরে ছিলাম, যদিও এসএসসির পরীক্ষা দিতাম। আর আমার যেহেতু ইংলিশ অনার্স ছিল, তাই কেবলমাত্র আমার গ্রামার বেসিক যেটা সেগুলো সব ঠিকঠাকই ছিল। শুধু আমাকে যেটাতে জোর দিতে হতো সেটা হচ্ছে ভোকাবুলারি চ্যাপ্টারটা। তো আমি ভোকাবুলারিটা যেহেতু মুখস্থ করার জিনিস অতটাও পড়তাম না, খুব অল্প পড়তাম। তো এই করে আমার ইংলিশটাও কিন্তু হয়ে গিয়েছিল। এইভাবেই আমি শুরু করেছিলাম। আচ্ছা, খুব ভালোভাবে বললেন উনি ওনার এক্সপিরিয়েন্স। আমি একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি এসএসসির কথা বললেন, খুব তাড়াতাড়ি আমরা জানি যে এমটিএস এর পরীক্ষা রয়েছে, তারপর সিএইচএসএল, সিজিএল। তো সেক্ষেত্রে অনেকে এবার এমটিএস এর ভ্যাকান্সিটাও অনেকে জানতে চাইছে, মানে এই স্ট্যাটিক জিকে বা জিকে পার্টটা মানে রিভিশনটা কিভাবে দেওয়া উচিত। তো এই বিষয়ে আপনার কি মতামত? স্ট্যাটিক জিকে যেটা, সেটা আমাদের প্রত্যেক দিন রিভিশন করা দরকার, স্ট্যাটিক জিকেটা বিশেষত। আর অঙ্ক রিজনিংয়ের যে কথাটা আমরা বললাম, আমি যেটা বললাম যে প্রত্যেক দিন প্র্যাকটিস দরকার। এই না যে আমি একদিন 10 ঘন্টা পড়ে নিলাম আর পরের দিন কিছু পড়লামই না, সেটা হলো সবথেকে খারাপ জিনিস। আমি প্রথম দিন যদি 10 ঘন্টা পড়ি, আমাকে পরের দিন অন্তত 1 থেকে 2 ঘন্টাও কিন্তু পড়তে হবে, মানে রেগুলারিটি মেনটেন করে পড়াটা খুব দরকার। তো এইটা যদি কেউ করতে পারে যে আমি প্রত্যেকদিন 2 ঘন্টা ম্যাথামেটিক্স করলাম, 2 ঘন্টা রিজনিং করলাম, আর স্ট্যাটিক জিকে আমি 1-2 ঘন্টা যতক্ষণ আমার মন পারছে, যতক্ষণ আমার মাথা নিতে পারছে ততক্ষণ করলাম। তো এইভাবে যদি কেউ করতে পারে। আর সব থেকে যেটা স্ট্যাটিক জিকে আপনি যেটা বললেন, এখন এসএসসির যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, ওরা অনেক বেশি গভীর থেকে জিজ্ঞাসা করছে, অনেকটা ভেতরে ঢুকে ডিপ
জিনিস জিজ্ঞাসা করছে, সে কারেন্ট অ্যাফেয়ার্সই হোক আর স্ট্যাটিক জিকেই হোক না কেন। তো আমাদেরকে যে রেঞ্জ আছে জিকে, আমরা আজ থেকে যদি 5-10 বছর আগে কোয়েশ্চেনগুলো দেখি, সেগুলো আমরা দেখি তুলনামূলকভাবে কিন্তু অনেকটা সহজ। কিন্তু বর্তমান যুগে যদি আমরা দেখতে পাই যে এসএসসি যে ট্রেন্ড ফলো করছে, সেটা হচ্ছে ডিপ জিজ্ঞাসা করছে। তো আমাদেরকে কিন্তু ডিপে গিয়ে প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করতে হবে। আর একটা জিনিস আমি যেটা এতগুলো পরীক্ষা দিয়ে বুঝেছি, সেটা হচ্ছে যে আমরা যে স্ট্যাটিক জিকেগুলো দেখি, সেগুলো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, মানে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেই কিন্তু আছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ঘটনা দেখা গেল আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের চর্চায় আছে, তো আমাকে নালন্দা বিশ্ববিদ্যালয় ভালো করে পড়তে হবে, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিক জিকে আসার সম্ভাবনা খুব বেশি, কারণ ওটা এখন চর্চায় আছে। তাহলে আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কিন্তু জিকেটাকে লিঙ্ক করে পড়তে হবে, তাহলেই খুব তাড়াতাড়ি আমরা যে ধাঁচ, যে প্যাটার্ন, যে কোনো পরীক্ষা সেটা আমরা ধরতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমি একটু শুনে নেবো আপনার কাছ থেকে, মানে এনটিপিসির আর কি যখন ফর্ম ফিল আপ হলো, তো ফর্ম ফিল আপ হওয়া থেকে একদম মানে ফাইনাল লিস্টে নাম আসা অবধি এই যে একটা সময়, তখন তো একদম ফোকাসটা একদম এনটিপিসির জন্যই ছিল। তো সেখানকার আর কি এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করবেন, কারণ আমাদের কি হয় অনেকের, ধরুন WBCS বা যে কোনো একটা প্রিপারেশন নিচ্ছি, সঙ্গে সঙ্গে আবার আরেকটা ফর্ম বেরিয়ে গেল, আবার ওইটার দিকে আর কি ফোকাস, তো মানে অনেকেরই এটা সমস্যা হয়। তো আমি আশা করছি আপনি একটু মানে এই এনটিপিসির ব্যাপারটা পুরো একদম প্রথম থেকে ফাইনাল লিস্ট অব্দি একটু শেয়ার করুন। 2019 সালে এনটিপিসির যখন ফর্ম বেরোয়, তখন যেহেতু সবেমাত্র কম্পিটিটিভ লাইনে এসেছি, অতটা বুঝতাম না, সেই জন্য প্রেফারেন্স একটু ভুলভালও হয়েছিল। তো তারপর থেকে আমি 2019 সালের লাস্টের দিকে একদম জোরদার প্রিপারেশন শুরু করি, মাথার মধ্যে এটা নিয়ে যে আমাকে এনটিপিসি ক্র্যাক করতেই হবে। সেই মতো আমি প্রথম কিছুদিন যেটা করি, সেটা হচ্ছে আমি ইউটিউবে বিভিন্ন যারা এতদিন পর্যন্ত সফল হয়েছে এনটিপিসিতে, যেহেতু 2016-17তে একটা নিয়োগ হয়ে গিয়েছিল, তো তাদের কাছে আমি অনেক হেল্প পাই তাদের সেই সমস্ত ভিডিওগুলো দেখে। তো তাদের মতো করে আমি একটা রুটিন তৈরি করার চেষ্টা করি, যে প্রত্যেকদিন আমাকে রিজনিং এতটা পড়তে হবে, অঙ্ক আমাকে এতটা শেষ করতে হবে, জিকে পড়তে হবে, যেহেতু 3টেই মেন। তো আমি সেরকম পড়াশুনো শুরু করি। এবার যেহেতু 12 অবধি আমার সায়েন্স ছিল, তো প্রথম দিকে নিজের উইকনেসটা ঠিক বুঝতে পারিনি যে কোথায় উইকনেস ম্যাথমেটিক্সে বা রিজনিংয়ে কোথায় উইকনেসটা আছে। তো আমি একটা দুটো পরীক্ষা দিয়ে বুঝতে পারি। আমার প্রথম পরীক্ষা ছিল হচ্ছে যে ফুড এসআই, সম্ভবত 2018 কি 19 সালে বেরিয়েছিল। তো আমি সেই পরীক্ষাটা দিয়ে কিন্তু বুঝতে পারি যে সায়েন্স আমার যতই থাক না কেন, আমার ম্যাথে উইকনেস আছে, কারণ কম্পিটিটিভ লাইন ক্র্যাক করতে গেলে আমার সায়েন্স পড়ে হবে না, অঙ্কে অনার্স থাকলে হবে না, আমাকে কিছু এক্সট্রা করতে হবে। তো আমি সেটা বুঝতে পারি, এই জন্য ঠিক সেরকম করে কম্পিটিটিভ লাইনে যেরকম পড়াশোনাটা স্টার্ট করতে হয়, আমি সেই লাইনে কিন্তু স্টার্ট করি, নিজের নোট বানাই এবং সেই নোটগুলো প্রত্যেক দিন ঠিকঠাক করে রিভিশন দেওয়ার মতো, রিজনিংটাও সেরকম করে আমি প্র্যাকটিস করা শুরু করি। আরেকটা কথা যেটা বলতে চাই, আমাদের যে লিমিটেশন আছে, আমাদের যে আমার উইকনেসটা কোথায়, সেটা সব থেকে ভালো বোঝা যায় হচ্ছে মক টেস্ট দিলে। তো মক টেস্টটা যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে সিলেবাসটাকে আমাকে ভালো করে রপ্ত করতে হবে, যে কোন চ্যাপ্টারগুলো আমার বেশি করে পড়তে হবে, সেটাও কিন্তু মক টেস্ট দিয়ে আমি জানতে পারি যে আমার মক টেস্টে এইখান থেকে কোয়েশ্চেনগুলো বেশি আসছে, আমি মক টেস্টে এই কোয়েশ্চেনটা ভুল করছি, মানে আমার এই চ্যাপ্টারটাতে উইকনেস আছে। তো সেই মক টেস্ট অ্যানালিসিসটা করা আমাদের কিন্তু খুবই দরকার। আমরা যত তাড়াতাড়ি মক টেস্টটাকে ঠিকঠাক অ্যানালিসিস করতে পারবো, তত আমাদের উইকনেস আস্তে আস্তে কমতে থাকবে। তো আমি প্রথমে বেসিকগুলো কমপ্লিট করার পর প্রত্যেকদিন আমি একটা করে মক টেস্ট দেওয়া শুরু করি। প্রথমে প্রিলিমসের জন্য দেওয়া শুরু করি, যতদিন না প্রিলিমস না হচ্ছে, এবং এই করে আমি সমস্ত উইকনেসটা মোটামুটি দূর করে ফেলেছিলাম। তো প্রিলিমসে আমার খুব ভালো নাম্বার আসে, 92 নাম্বার আসে নর্মালাইজিংয়ের পর। তো সেই কারণে আমি প্রত্যেকটা লেভেলেই কোয়ালিফাই করি CBD 2-র জন্য, এবং সবগুলো পরীক্ষায় দিই, লেভেল 6, 5, 4, 3, 2 সবগুলো পরীক্ষায় দিই। লেভেল 6 এবং লেভেল 4-এ যেহেতু সাইকো ছিল, এবার দুর্ভাগ্যবশত সাইকোতে আমার হয় না। সেটা হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট যেটা থাকে, সেটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। যারা সাইকো দিয়েছে বা সিলেবাস জানে তারা জানে, যতই ভালো পরীক্ষা হোক, একটা থাকে পার্সোনালিটি টেস্ট, সেটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তো আমার সেটাতে হয় না, সেই কারণে আমার স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট দুটোই চলে যায়। লেভেল 5-এ আমার নাম্বার একটু কম ছিল, হয়নি। লেভেল 4-এ অ্যাভারেজ নাম্বার ছিল 84 মতো। লেভেল 4 হয়ে যেত, যেহেতু ইয়েটা হয়নি, সাইকো হয়নি, তাই লেভেল 4-এ আমি কোয়ালিফাই করিনি। তারপর লাস্টে লেভেল 2-তে যেহেতু টাইপিং কোয়ালিফাই ছিলাম, লেভেল 2-তে এসে আমার হয়, এবং তারপরে ডিভি মেডিকেল কমপ্লিট হওয়ার পর এটা হয়। আর একটা কথা আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাদের থেকে এক্সামিনার অনেক চালাক হয়। তো কী করতে হয়, আমাদের কোনো একটা জিনিসে ইগো থেকে বেরিয়ে আসতে হবে কম্পিটিটিভ লাইনে। দেখা গেলো আমি একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়েছি অঙ্কতে, তো আমি মনে মনে ভেবেছি এই চ্যাপ্টার থেকে যাই আসুন না পরীক্ষাতে আমি ঠিক পারবো। তো দেখা গেলো পরীক্ষাতে এমন একটা কোশ্চেন এসছে, হতেই পারে একটু অন্য টাইপের, বা কোশ্চেনটা হয়তো ভুল আছে। তো বেশিরভাগ ছেলেগুলোরা কী করে, ওইটা করতে গিয়ে ওটার প্রসঙ্গে অনেকটা টাইম দিলে, যে আমি এত ভালো করে আসলাম কিন্তু অঙ্কটা পারছি না। তো এই ইগো থেকে কিন্তু কম্পিটিটিভ লাইনে বেরিয়ে আসতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। আর যত তাড়াতাড়ি আমি এটা করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি সফল হতে পারবো। তো এই জিনিসটা আমি নিজে বুঝতে পেরেছি যে এই জিনিসটা আমাকে করতে হবে। এইভাবেই আমি পড়াশোনা করেছি, আর এইভাবেই আমি
সফল হয়েছি। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে প্রথমবার 2019-এ ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ক্ষেত্রে আর কি প্রেফারেন্সের একটু ভুল ছিল। এই যে যারা দেখছে আপনার থেকে হয়তো অনেকে ছোট আছে, যারা নেক্সট ইয়ারে যখন বেরোবে, তো আপনি সেই বিষয়টা একটু শেয়ার করুন তাদের জন্য। একদম, আমি সবসময় বলবো এখন যেহেতু সব কিছুই আমরা ইউটিউবে হাতের কাছে পেয়ে যাই, তো অবশ্যই যে সমস্ত চাকরির পরীক্ষাতে আমাদের প্রেফারেন্স দিতে হয় পর তারা অবশ্যই যেন একবার যে কোনো চ্যানেল থেকে যারা এই সমস্ত জিনিসগুলো তৈরি করেন তাদের কাছ থেকে যে প্রেফারেন্সটা আমাকে কী করে দিতে হবে এইটা যেন শিখে নেয়, নিজে যেন কখনোই না দেয়। এই জিনিসটাই অবশ্যই করা উচিত। সেটা যেহেতু আমি করিনি, সেই কারণে আমি সাউথ ইস্টার্ন রেলওয়ে, আমার বাড়ির কাছে যেহেতু ইস্টার্ন রেলওয়ে, আমি ভুল করে সাউথার্ন রেলওয়েটা সাউথ ইস্টার্ন রেলওয়ে আমি দিয়ে দিয়েছি। নাম্বার বেশি থাকার কারণে আমাকে ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে, সাউথ ইস্টার্নে হয়ে গিয়েছে আমার। এখন মানে কোথায় সেটা বলেছে? কোথায় বলেনি, তবে আরআরবি কলকাতাতে খড়গপুর অব্দি আছে, তো কলকাতা থেকে খড়গপুরের মধ্যে কোথাও একটা দেবে। তবুও যদি হেডকোয়ার্টার পাই তো ভালো হয়, সেটা কলকাতাতে অবস্থিত সাউথ ইস্টার্ন রেলওয়ে। যদি হেডকোয়ার্টার হয় তো আমার বাড়ির সব থেকে কাছে হবে, এবার জানি না কোথায় হবে। আচ্ছা, আপনি তো মানে জুনিয়র কাম টাইপিস্ট। হ্যাঁ, আমি জুনিয়র কাম টাইপিস্টে পেয়েছি, লেভেল 2 এর পোস্ট, এটাকে আমি পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর আমি লাস্ট প্রশ্ন আপনাকে এটাই করব যে নেক্সট যারা আর কি দেবে বা বিএম এডুকেশন জেলা থেকে যারা দেখছে আপনার, দেবগ্রাম বলুন বা সব জায়গা থেকেই দেখছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যারা সত্যিই কিছু করতে চায়, যাদের মধ্যে ডেডিকেশন আছে, তারা অবশ্যই সফল হবে, শুধু লেগে থাকতে হবে। একটা পরীক্ষায় পাশ করলাম না বলে আমি ভেঙে পড়লাম, সেটা করলে হবে না। সেই ভেঙে পড়া থেকে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে হবে। একদিন দুদিন রেস্ট নেওয়ার পর আবার নতুন করে শুরু করতে হবে, সম্পূর্ণ ভুলে গিয়ে, এবং আবার আমাকে নতুন করে শুরু করতে হবে, সব কিছু ঠিকঠাক করে আবার উঠে দাঁড়াতে হবে। তাহলেই আমি মনে করি যে সঠিক, যদি আমার প্ল্যানিং যদি ঠিকঠাক থাকে আর আমি যদি রুটিন ওয়াইজ ঠিকঠাক করে পড়তে পারি, যেমনটা বললাম টেস্ট সিরিজ দেওয়া অবশ্যই জরুরি, প্রত্যেকদিন একটা করে টেস্ট সিরিজ দেওয়া উচিত। নিজের যে খামতিগুলো আছে সেগুলোকে সবার আগে তুলে ধরতে হবে যে আমার খামতিটা কোথায়। ইগোইস্টিক হলে একদম চলবে না, নিজের ইগো থেকে নিজেকে বেরিয়ে এসে সমস্ত রকম ঠিকঠাক কিছু করে বিভিন্ন রকম প্ল্যানিং করে আমাদেরকে এগোতে হবে, তাহলেই সফল হওয়া সম্ভব। আচ্ছা, একটা প্রশ্ন আমি করব আপনাকে, যে মক টেস্ট আর কিভাবে আর কি দিতেন আপনি? এর জন্য কি কোনো অ্যাপ ফলো করতেন? মক টেস্টের জন্য আমি প্রথম থেকে টেক্সট বুক ফলো করতাম। আমার সমস্ত প্রিলিটা পুরো টেক্সট বুকেই আমি দিয়েছি। মেন্সের প্রথম দিকে আমি টেক্সট বুক ফলো করতাম, কিন্তু তারপর যখন লেভেল 6 আর লেভেল 4-এর পরীক্ষা দিলাম, তখন বুঝতে পারলাম যে কোশ্চেনের লেভেল অনেকটা হাই। প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন ছিল এনটিপিসি, তার তুলনায় কিন্তু এবারকার কোশ্চেন অনেকটাই হাই লেভেলের ছিল। কিন্তু যেহেতু আমি টেক্সট বুক দিতাম, তো টেক্সট বুক অনেকটা প্রিভিয়াস ইয়ারের যে স্টাইলটা, সেই ট্রেন্ডিংটাই কিন্তু ওরা ফলো করতো। তো তারপরে আমি টেক্সট বুকেও দিতাম এবং আমি বাইজুস গ্রেড আপটাও ফলো করতাম। তো একদিন হয়তো টেক্সট বুক দিলাম, দুদিন বাইজুস গ্রেড আপ দিলাম, কিন্তু প্রত্যেকদিন আমি একটা করে দিতামই মক টেস্ট। বাইজুস গ্রেড আপটা একটু স্ট্যান্ডার্ড ছিল ওটার থেকে, মানে এইবারকার যে প্যাটার্নটা ছিল মেন্সের, সেই প্যাটার্ন অনুযায়ী ছিল। তো আমি এই দুটোই দিতাম। অফলাইন আমি কখনোই দিইনি, কারণ আমি জানতাম আমাকে পরীক্ষা অনলাইনে দিতে হবে, তাই অফলাইনটা দেওয়া কোনো মানেই হয় না। তো আমি অনলাইনে টেস্ট দিতাম এবং প্রতিদিন একটা করে দিয়ে সেটাকে অ্যানালিসিস করতাম ভালো করে। হয়তো আমার এক একদিন অ্যানালিসিসে 2 থেকে 3 ঘন্টাও চলে যেত, কিন্তু আমি অ্যানালিসিসটা খুব ভালো করে করতাম যে আমার এখানে এখনও খামতি আছে, এই পরবর্তীকালে যাতে এই কোশ্চেনটা আসলে আমার আর ভুল না হয়, আমি সেই রকম করেই সেই কোশ্চেনটার উপরে সমস্ত কিছু নোটে হোক বা অন্যরকমভাবে মনে রাখা হোক সেটা করতাম। আচ্ছা, আপনার কথা সূত্র ধরেই আমি বলি একটা কোশ্চেন। সামনে ধরুন কলকাতা পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গলের, বা WBCS বা অন্যান্য অনেক পরীক্ষায় আছে। আপনি মক টেস্টের কথা বললেন, আর মক টেস্ট খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায়। এবার তারপরে মক টেস্ট আমি যদি আর কি অনলাইনে কিছু দিলাম বা অফলাইনে কিছু দিলাম, দেওয়ার পর যে অ্যানালাইসিসটা, এটা সবাই করে না, ঠিক আছে? এইবার এই করার প্রসেসটা কি, মানে কিভাবে করলে, মানে আপনি বললেন যে 2-3 ঘন্টা আর কি লাগতো, তো মানে আমার হয়তো এক্সামটা 1 ঘন্টার, তো সেক্ষেত্রে 2-3 ঘন্টা আপনি অ্যানালাইসিস করলেন, কিভাবে করলেন? এনটিপিসি যে পরীক্ষাগুলো হতো সেগুলো 1.5 ঘন্টা টাইম থাকতো। CBT 1টা 100টা প্রশ্ন, CBT 2তে 120টা প্রশ্ন করতে হতো। তো মক টেস্টে আমার 2-3 ঘন্টা লাগার সময়, মানে কারণটা হচ্ছে যে ধরুন আমি একটা অঙ্ক ভুল করেছি, তো অঙ্কটা কিভাবে করলে আমি ঠিকঠাক পদ্ধতিতে যেতে পারবো, ওখানে একটা বড় মেথডও দেওয়া থাকে, মানে যেটা আসল নিয়ম সেটাও দেওয়া থাকে, ট্রিক্সটাও দেওয়া থাকে। এবার সেটা হয়তো আমি বুঝতে পারছি না, তো আমি কী করতাম, সঙ্গে সঙ্গে কোনো ইউটিউব চ্যানেলে ঢুকে সেই জিনিসটাকে দেখতাম যেটা কী করে হচ্ছে, বা যদি আমার সেই বিষয়ে নোট করা থাকতো, সেই নোটের খাতাটা আমি খুলে দেখতাম যে আচ্ছা এই অঙ্কটা এইভাবে করতে হচ্ছে। তো এরকম যদি আমার 2 থেকে 3টা অঙ্ক ভুল হতো, তা সেখানেই ধরুন আমার মোটামুটি আধ ঘন্টা চলে যেত অঙ্কটাকে ঠিকঠাক করে বোঝার জন্য। তারপরে জিকেতে যদি আসি, জিকে তো একটা 1 লাইনার কোশ্চেন, ভুল হলো মানে আমি দেখে নিলাম যে আচ্ছা এটা উত্তর, খাতায় লিখে নিলাম, সেটা করতাম না। টেক্সট বুকের একটা খুব ভালো যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নিচে প্রচুর ওই সম্পর্কিত আরও অনেক তথ্য দেওয়া থাকে।
কিছু কিছু মোটা কালে দিয়ে হাইলাইট করা থাকে, মানে সেগুলো আরও অন্যান্য পরীক্ষাতে আসার মতো এবং খুব ভালো সেখানে তথ্য দেওয়া থাকে। তো আমি সেগুলো সবই নোট করতাম। এবার তাহলে ধরুন একটা প্রশ্নের জন্য ওই কোশ্চেনটা ভুল তো হলো, সেটা তো আমি লিখলামও, তার নিচের যে সমস্ত তথ্যগুলো আছে আমি সেগুলো ওর সাথে লিখে রাখতাম। ঠিক আছে, আবার অনেক সময় ট্রিক্সও দেওয়া থাকে, তো সেগুলো লিখতাম। তো স্বাভাবিকভাবেই আমার একটার জন্যই মোটামুটি 5 মিনিট তো লাগছেই, তো সেখানে এবার লিখতে গিয়ে একটু টাইম লাগতো। এরকম একইভাবে ম্যাথ, রিজনিং আর জিকে তিনটে করতে করতে মোটামুটি আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগতো। প্রথম দিকে এটা লাগতো, পরবর্তীকালে যখন ভুলের সংখ্যা কমতে থাকলো তখন একটু কম টাইম লাগতো, হয়তো 1 ঘন্টায় হয়ে যেত। তো এইভাবে আমি টেস্টগুলোকে ঠিকঠাক করে অ্যানালাইজ করতাম। মানে খুব কম বয়সে, প্রায় 24-5 এই এজের মধ্যে আপনি সিলেক্টেড আমার হয়েছেন। 25 বছর হলো, কিছুদিন আগে 25 বছর হলো আমার। আচ্ছা, তো এই সময়ে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকম এখন প্ল্যাটফর্ম রয়েছে, তো সেই দিক থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিভাবে পড়াশোনায় ফোকাস করতেন, আর ডেইলি আর কি মানে প্রিলিমস বা মেন্সের আগে কত ঘন্টা করে পড়াশোনা করতেন? এখন এই জিনিসটা তো নিজের কাছে, আমি সোশ্যাল মিডিয়া কখনো কিন্তু ছেড়ে দিয়েছি পারি না। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবই আছে, আমি সবই করতাম, কিন্তু এই না যে ওটা আমার আসক্তি ছিল ওটার প্রতি, এখনও নেই। যেটুকু না করলে নয়, কোনো সময় হয়তো ভালো লাগছে না, পড়তে পড়তে বোর হয়ে যাচ্ছি, তখন একটু খুলে দেখলাম, মানে এই না যে আমার এটা পড়ার টাইম, আমার পড়ার টাইমে করতে হবে। আর সব থেকে একটা জিনিস যেটা হেল্প করেছে আমাকে, সেটা হচ্ছে আমি প্রথম 1.5 বছর আমার ফোনেই পড়াশোনা করতাম। তো যেহেতু ফোনেই আমার সবসময় কাজ থাকতো, তো ওগুলো আমার কথা মনেই থাকতো না, আমি পড়বো কোথায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো দেখবো কোথায়, আমার তো পড়াশোনাটাই তো ফোনে হচ্ছে। আমি ইউটিউবে ক্লাস করছি, আমি টেস্ট দিচ্ছি তখন ফোনে, তো আমি এগুলো করবো কোথায়? তো সেগুলো অটোমেটিক করা হতো না। পড়া হয়ে যাওয়ার পর তখন যেটুকু আমি টাইম পেতাম রিফ্রেশমেন্টের জন্য একটুখানি ফেসবুক দেখলাম, একটু গান শুনলাম। তো এইভাবেই আমার যে আসক্তি সেটা কখনোই জন্মায়নি, এখনও আমার সোশ্যাল মিডিয়ার প্রতি কোনো আসক্তি নেই। আর কত ঘন্টা পড়াশোনা করতেন ডেইলি? হ্যাঁ, আমি এরকম প্রত্যেক দিন এরকম করতাম না যে আমাকে আজকে 8 ঘন্টা পড়তে হবে, কারণ টিউশন পড়াতাম, এককালে প্রচুর টিউশন পড়াতাম, তারপরে আস্তে আস্তে ছেড়ে সেটাকে কমিয়েছি। তো টিউশনে যাওয়া আর মাঝে মধ্যে কলেজ যেতে হতো, বিএড কলেজে, সেগুলো ছাড়া আমি বাড়িতে যতটা টাইম পেতাম ততটা টাইম পড়াশোনার পেছনে দিতাম। হয়তো সকালে 2 ঘন্টা হলো, দুপুরে 2 ঘন্টা হলো, তারপর বিকালবেলাতে পড়ানো না থাকলে বিকালবেলা থেকে শুরু করতাম, মোটামুটি রাত 10টা-11টা অবধি চললো। বিকালটাতে আমি অনেকটা টাইম পেতাম, ওই টাইমে আমি টেনে দিতাম। আচ্ছা, তো আমার টেস্ট সিরিজ দেওয়া আর অ্যানালিসিস করা এগুলো ধরে যদি আমি হিসাব করতে চাই, তো অ্যাভারেজ ওই 7-8 ঘন্টা হয়ে যেত। আর পরীক্ষা যখন এগিয়ে আসতো তখন যেহেতু রিভিশন করতে হতো, পরীক্ষার মোটামুটি 10-15 দিন আগে আমি সমস্ত কিছু ছেড়ে দিতাম, নতুন আর কিছু দেখতাম না, যেগুলো এতদিন পর্যন্ত নোট বানিয়েছি সেগুলোকে প্র্যাকটিস করতাম। তো প্র্যাকটিস করার জন্য তখন পড়াটা হয়তো আর 1 ঘন্টা বাড়াতে হতো। আচ্ছা, তো এইভাবে আচ্ছা। তো আজকে আপনি সফল হয়েছেন, তো এর পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি রয়েছে? আমার সফলতার পেছনে সবার আগে সর্বশক্তিমান ঈশ্বর, আমার মা, বাবা, এদের অবদান সব থেকে বেশি তো বটেই। এছাড়াও আমি যেখান থেকে পড়াশোনা করেছি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা, ইউটিউব থেকে, অফলাইন থেকেও যেখানে আমি পড়েছি, তাদের সবারই অবদান আছে। যেখান থেকে আমি টাইপিং শিখেছি তারও অবদান অনেকখানি। তো সবারই একটা আমার পিছনে অবদান আছে, যার ফলে আমি আজকে সফলতার মুখ দেখতে পেয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের বিএম এডুকেশন চ্যানেলে সময় দেওয়ার জন্য। বিএম এডুকেশন চ্যানেল থেকে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নেক্সট এরকম ভিডিও আরও আসবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।